জনাব তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষ না করতেই দেশে শুরু হয়ে গেছে ইসলামিক রাষ্ট্র কায়েমের নামে উগ্রবাদী মৌলগোষ্ঠী ও জঙ্গি গোষ্ঠীদের ইসলামের নামে আন্দোলন। এই আন্দোলনের নৈপথ্যে রয়েছে আইএস, তালেবান, হামাস ও আল কায়দার মতো জঙ্গি সংগঠন। হঠাৎ যখন বিএনপি সরকার জনাব তারেক রহমান দেশের জন্য অনেক কিছু নিয়ে আসছে এবং নিউজ ফিডে জনাব তারেক রহমান ছাড়া অন্য কিছু নাই, সেই মুহূর্তেই যেন শুরু হয়ে গেল এক ধরনের ধর্মীয় নামে দাঙ্গা। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখে নেন। দেখে একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস বেশ ভালোভাবে রিয়েলাইজ করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন দেশের স্বার্থে মালয়েশিয়া ও চীনে যান, তিনি দেশে ফেরার পূর্বেই এই ধরনের জঙ্গি কার্যক্রমগুলো কেন করা হচ্ছে, এর নৈপথ্যে কারা? যেখানে বাংলাদেশের 95% মানুষ ওই মুসলিম। এই মুসলিমরা 5% ব্যক্তিদের বিরুদ্ধে কিভাবে আন্দোলনের ডাক দেয়, তাদের বিরুদ্ধে কিভাবে বিদ্রোহ ঘোষণা করে, নাকি এটি কোনো উস্কানির গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, একটা জিনিস ভাবতে হবে, এই কার্যক্রমগুলো প্রতিনিয়তই জঙ্গি কার্যক্রম হয়, যেটা সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, তুরস্ক ও ইরান, এই দেশে এই আন্দোলনগুলো যদি হতো তাহলে তারা এদেরকে ধরে রাষ্ট্রদ্রোহের মামলায় এতক্ষণ জেল হাজতে ভরে দিত। কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখনো সেই কাজটা করতে পারে নাই। এমনিতেই জনাব তারেক রহমানের চীন সফরকে নিয়ে ভূ রাজনৈতিক এক ধরনের কেন্দ্রবিন্দু আলোচনা তৈরি হয়ে গেছে, কিন্তু এই আলোচনা শেষ না হতে দেশে তৈরি হয়ে গেছে দাঙ্গা তৈরির এক ধরনের উপকরণ। এই উপকরণগুলো শেষ পর্যন্ত কোথায় যাবে? জনাব তারেক রহমান যদি এই আন্দোলনটা দমাতে না পারে তাহলে এই জাতিকে এক বড় ধরনের মাসুল দিতে হবে। বিশেষ করে পশ্চিমারা যখন কোনো দেশকে টার্গেট করে ওই দেশকে দাঙ্গার মাধ্যমে জঙ্গি গোষ্ঠী দিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দুইটি ভাগে বিভক্ত করে, এবং এই জিনিসগুলো আমাদের বাঙালিদের প্রতি মুহূর্তে উস্কাই দেওয়া হচ্ছে। আবার এই একই বিষয়টা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকেও উস্কাই দেওয়া হচ্ছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক ধরনের সংঘাত লাগতে পারে। ভূ রাজনৈতিক যে চাপটা তৈরি হয়েছে, পশ্চিমারা বিশেষ করে যেভাবে বাংলাদেশকে টার্গেট করেছে, এবং যেটি হয়েছে ইরাকে, আফগানিস্তানে, ফিলিস্তিনে এবং বড় বড় মুসলিম কান্ট্রিতে, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে, এবং দিন শেষে ওই দেশগুলো কিন্তু আজকে ধ্বংসের পথে ও অনেক দেশ ধ্বংসই হয়ে গেছে। আবার এই দেশে আরেকটি গোষ্ঠী আছে, যে গোষ্ঠীটা 71-এর পূর্ববর্তী থেকে এখন পর্যন্ত দেশকে ভালোভাবে নিতে পারে নাই। তারা প্রতি মুহূর্ত দাঙ্গা, হাঙ্গামা ও ভাঙচুর নিয়ে ব্যস্ত ছিল। তারা কিন্তু কখনো দেশ গড়ে নাই। এখন পর্যন্ত তারা দেশদ্রোহীমূলক কাজ করে যাচ্ছে ও দেশদ্রোহীমূলক কথা বলে যাচ্ছে। কেউ কেউ বলছে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1975 সালে, আবার কেউ কেউ বলছে 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের জন্য এক কালো অধ্যায়, অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হওয়াটা তাদের জন্য ছিল কালো অধ্যায়। তবে আমার দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মৌলবাদ জঙ্গি গোষ্ঠী ও রাজাকারদের যদি প্রতিহত করতে না পারে তাহলে এই দেশের জনগণদের বড় ধরনের মাসুল দিতে হবে। দেশটা তো দেউলিয়া হয়ে যাবে, আবার জাতীয় কিন্তু বিশৃঙ্খল হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী দিয়ে যাই, কথাটা মনে রাখবেন। বলবেন যে মিজান ভাই এই কথাটা অনেক আগেই বলছিল। 2026 সালে অথবা 2027 সালে বিএনপির হাতে, বিএনপির সাইনবোর্ডে দেশে আবারও একটা গণ আন্দোলন তৈরি হবে এবং অভ্যুত্থান হবে। এই অভ্যুত্থানে রাজাকারের বাচ্চারা ও রাজাকাররা প্রতিহত হবে। যদি সেটা নাও হয়, আবারও আওয়ামী লীগ এবং বিএনপি সাইনবোর্ডে এটি কিন্তু হবে। দুদিন আগে হোক এবং দুদিন পরে হোক, তারা কিন্তু প্রতিহত হবে। আমার এই ভিডিওতে আমার কথাগুলোর সাথে যদি আপনার মত মিলে যায়, অবশ্যই লাইক করতে ভুলবেন না।